ডিয়ার স্টুডেন্টস, এলিট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটি হলো মৌলসমূহের শ্রেণীবিভাগ এবং ধর্মের পর্যাবৃত্তি। এটি ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ইউনিট 3 এর একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারে গভীরে যাওয়ার আগে বা বিস্তারিত আলোচনা করার পূর্বে আমরা এর অতীত ইতিহাস সম্পর্কে জানব। আজ পর্যন্ত পৃথিবীতে 118টি মৌলের আবিষ্কার হয়েছে। এই 118টি মৌল বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আবিষ্কার হয়েছে। প্রথমত বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোসিও প্রথম পর্যায়ে 31টি মৌলকে আবিষ্কার করেন। তার কিছু ত্রুটি থাকায় পরবর্তীকালে বিজ্ঞানী প্রাউট তার হাইপোথিসিস দিলেন। সেখানে মৌলসমূহের ব্যাপারে তিনি একটা প্রকল্প দেওয়ার চেষ্টা করলেন, যেটা প্রাউট হাইপোথিসিস নামে পরিচিত। তার পরবর্তীকালে বিজ্ঞানী ড্রোভেনিয়ারের ল অফ ট্রায়েডস, তারপর ডি চ্যানকর্টিসের যেটা হচ্ছে যে স্ক্রিউ ল, তারপর বিজ্ঞানী নিউল্যান্ডসের অক্টেভ ল। এই সূত্রগুলো একের পর এক আসতে থাকলো। পরিশেষে কি হলো? পরিশেষে যেটা হলো যে প্রত্যেকেরই দেওয়া থিওরির মধ্যে বা হাইপোথিসিসের মধ্যে কিছু ত্রুটি বা ডিমেরিটস থেকে যায়। পরবর্তীকালে এইগুলোকে সংশোধন করে বিজ্ঞানী ডিমিট্রি মেন্ডেলিভস তার যেটা মেন্ডেলিভের পর্যায় সূত্র নামে পরিচিত সেটা দেওয়ার চেষ্টা করলেন। তো এত কিছু জানার পূর্বে আমরা এই ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড বা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা আমরা একটু জানার চেষ্টা করব, যে আমরা আজ পর্যন্ত যে 118টা মৌলের ধারে কাছে এসে পৌঁছালাম সেটা কিভাবে পৌঁছালাম। এক্ষেত্রে তোমাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এলিট একাডেমি ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এলিট অ্যাপ লঞ্চ করেছে। ছাত্রছাত্রীরা যদি সেই রেকর্ডেড ভিডিও, রেকর্ডেড অডিও ক্লিপস এবং এমসিকিউ সহ আরো অন্যান্য সুযোগ সুবিধা খুব সহজেই পেতে চায়, তাহলে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে এলিট অ্যাপটি তোমরা ডাউনলোড করে নিতে পারো। চলো তাহলে এবার আমরা চ্যাপ্টারের গভীরে যাই বা বিস্তারিত আলোচনায় যাই। প্রথমত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোসিয়ে প্রথম একটা ধারণা দেওয়ার চেষ্টা করলেন যে মৌলসমূহের ব্যাপারে, যে মৌলগুলিকে কিভাবে ক্লাসিফাই করা যায়। তো যেটাকে বলা হচ্ছে যে প্রথমত বিজ্ঞানী ল্যাভোসিয়ে 31টি মৌল নিয়ে আলোচনা করেন। তাহলে এই 31টি মৌলকে তিনি অধাতব পদার্থ এবং ধাতব পদার্থ এই দুটি ভাগে ভাগ করলেন। কি কি ভাগে ভাগ করলেন? অধাতব পদার্থ এবং ধাতব পদার্থ। এই দুটো পদার্থের উপর ভিত্তি করে ভাগ করলেন। তাহলে এই দুটো পদার্থের উপর ভিত্তি করে ভাগ করার পরে তিনি যখন দেখলেন যে অধাতব এবং ধাতব পদার্থ মধ্যে এক ধরনের পদার্থ থাকে যারা ধাতুকল্প হিসাবে পরিচিত, তাদের সম্পর্কে তিনি সেরকম কোনো আইডিয়া দিতে পারলেন না। তাহলে এখানে আমরা দেখি যে ধাতব পদার্থ বলতে ধাতব পদার্থ যারাকে ইংরেজিতে মেটাল বলা হয়, যেসব পদার্থকে ইংরেজিতে মেটাল বলা হয়। তাহলে ধাতব পদার্থ মানে হচ্ছে ইলেকট্রন বর্জন করবে। তাহলে এম যদি কোনো একটা ধাতু হয়, তাহলে সেই ধাতুটা ইলেকট্রন বর্জন করে কি করবে? এম প্লাস ক্যাটায়নে পরিণত হবে। অধাতব পদার্থ যদি আমরা এক্স একটা অধাতব পদার্থ ধরি, তাহলে সেটা কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করে এক্স মাইনাস আয়নে পরিণত হবে। তাহলে এই যে
অধাতব পদার্থ এবং ধাতব পদার্থ দুটো ক্যাটাগরিতে ভাগ করে যখন বিজ্ঞানী ল্যাভোসিয়ে 31টি মৌলকে ভাগ করলেন, আরো অনেক কিছু মৌল ছিল যারা ধাতুকল্প বা মেটালয়েডস হিসেবে পরিচিত ছিল। তো সেই ধাতুকল্প বা মেটালয়েডস গুলোকে তিনি আলাদা করে ক্লাসিফাই করতে পারলেন না, কারণ ধাতুকল্পে বা মেটালয়েডস এর ধর্মই হচ্ছে যে একই মৌল একই সময় ইলেকট্রন গ্রহণ করবে আবার ইলেকট্রন বর্জন করবে। তাহলে এই বিষয়টা সম্পর্কে তিনি সঠিক ধারণা দিতে সমর্থ হননি। তাহলে এর পরবর্তীকালে বিজ্ঞানী প্রাউট তিনি একটি প্রকল্প দিলেন। প্রকল্পটির নাম কি? প্রাউট হাইপোথিসিস। সেটা কি, সেটা আমরা একটু আলোচনা করে নিই। প্রাউট হাইপোথিসিস যেটাকে প্রাউট প্রকল্প বলে, প্রাউট প্রকল্প বলবো আমরা, ঠিক আছে, যেটিকে আমরা প্রাউট প্রকল্প বলবো। এই প্রকল্পের মূল বক্তব্য কি ছিল? এই প্রকল্পের মূল বক্তব্য ছিল যে প্রত্যেকটা পদার্থই হাইড্রোজেন থেকে তৈরি হয়। যতগুলো এলিমেন্টস হয়েছে সমস্ত, প্রাউটের পূর্বে অবধি যতগুলো এলিমেন্টস আবিষ্কৃত হয়েছে তিনি যতগুলো জানতেন, সমস্ত মৌলগুলোই কি হাইড্রোজেন থেকে তৈরি হয়। তাহলে কি প্রত্যেকটি পদার্থই হাইড্রোজেন পরমাণু থেকে তৈরি। এটা তিনি গাণিতিকভাবে একটা সমীকরণ দিয়ে ব্যাখ্যা করলেন। তাহলে প্রাউটের গাণিতিক সমীকরণটা কি? যে আমরা যখন কোনো নির্দিষ্ট মৌলের পারমাণবিক ওজন নির্ণয় করব, তখন সেই মৌলের পারমাণবিক ওজনটা n ইন্টু হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ওজনের সঙ্গে সমান হবে। তাহলে বিষয়টা কি? মৌলের পারমাণবিক ওজন, নির্দিষ্ট মৌলের পারমাণবিক ওজন, এটাকে অ্যাটমিক মাসও বলতে পারি আমরা, এটা সংক্ষেপে লিখছি আমি, পারমাণবিক ওজন, অ্যাটমিক মাস। তাহলে এই যে অ্যাটমিক মাস, সেটা হবে কি n ইন্টু কি হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ওজন, হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ওজন, যেখানে n 1 2 3 একটা ইন্টিজার ভ্যালু হবে বা পূর্ণ সংখ্যা হবে। তাহলে এখানে সহজেই যে বিষয়টা তোমরা বুঝতে পারছো, যে আমরা যদি কোনো নির্দিষ্ট মৌলের পারমাণবিক ওজন নির্ণয় করতে যাই, তাহলে সেটা n যে কোনো একটা ইন্টিজার ভ্যালু বা পূর্ণ সংখ্যা 1 2 3 যাই হোক না কেন, তার সাথে n হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1.008, বা আমরা যদি এটাকে পূর্ণ সংখ্যা হিসাবে 1 ধরে নিই, তাহলে n এর সাথে যদি হাইড্রোজেনের পারমাণবিক ওজনটাকে গুণ করি, তাহলে সেটা একটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে এটাই ছিল প্রাউট হাইপোথিসিসের মূল বক্তব্য। কিন্তু তার কিছু লিমিটেশনস বা ডিমেরিট দেখা দিল। লিমিটেশনস বা ডিমেরিটটা কি? যে কিছু কিছু পদার্থ আছে যাদের পারমাণবিক ওজন কিন্তু ভগ্নাংশ হয়, যেমন ক্লোরিন। তাহলে ক্লোরিনের পারমাণবিক ওজন কি? যেমন ধরো ক্লোরিন এর পারমাণবিক ওজন 35.5। তাহলে 35.5 কে যদি হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ওজন দিয়ে গুণ করা হয়, তাহলে সেটা 35.5। তাহলে এটা হচ্ছে কি একটা ফ্র্যাকশন ভ্যালু বা ভগ্নাংশ। তাহলে এই যে ফ্র্যাকশন ভ্যালু বা ভগ্নাংশ, এটা কিন্তু প্রাউট হাইপোথিসিসকে ফেল করছে। এটা প্রাউট হাইপোথিসিসের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা যে প্রকল্প, তার বিরুদ্ধে আচরণ করছে। একই রকম ভাবে আরো অনেক কিছু মৌল আছে যেগুলো কি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে তাদের কিন্তু যেহেতু বিভিন্ন অনুপাতে বিক্রিয়া করবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রাউট হাইপোথিসিসটা কাজ করবে না
বা প্রাউড হাইপোথিসিসের যে নীতি সেই নীতিকে লঙ্ঘন করবে। তাহলে এই ছিল প্রাউড হাইপোথিসিস। তাহলে প্রাউড হাইপোথিসিসের দুটো ডিমেরিটস, এক, কিছু কিছু মৌল রয়েছে প্রাউড হাইপোথিসিসের, যেটা হচ্ছে প্রাউড প্রকল্পের অসুবিধা। প্রাউড প্রকল্পের অসুবিধাটা কি? এক, যেগুলি হাইড্রোজেন পরমাণুর সাথে কি করে বিক্রিয়া করে, সেসব ক্ষেত্রে প্রাউডের প্রকল্প লঙ্ঘিত হয়। সেসব ক্ষেত্রে প্রাউড প্রকল্প কি হয়? লঙ্ঘিত হয়। দ্বিতীয় কি? যেসব মৌলের পারমাণবিক ওজন ভগ্নাংশ, বা ফ্র্যাকশন, তাদের ক্ষেত্রে প্রাউড প্রকল্প লঙ্ঘিত হয়। প্রাউড হাইপোথিসিস লঙ্ঘিত হয়। যেমন উদাহরণ দিয়েছি, যেমন ক্লোরিন Cl 35.5, তাহলে এটা ভগ্নাংশকে এটা n ভ্যালু, তাহলে n কে যদি 1 দিয়ে গুণ করো তাহলে সেটা কিন্তু ভগ্নাংশই হবে। তাহলে এই ক্ষেত্রে প্রাউড হাইপোথিসিস ফেল করছে। যাই হোক, তাহলে এই ছিল শুরুর দিকে দুইজন বিজ্ঞানীর দুটো দেওয়া আমাদের তথ্য। এর পরবর্তী পর্যায়ে বিজ্ঞানী ড্রভেনিয়ার, এবি চ্যানকর্টিস এবং বিজ্ঞানী জন নিউল্যান্ড, এই তিনজন আলাদা আলাদাভাবে 3 রকম আমাদেরকে থিওরি দেন, এবং সেই থিওরিগুলোতে কি কি বলা হয়েছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমতই যেটা হচ্ছে যে ল অফ ট্রাইডস 1829 খ্রিস্টাব্দে বিজ্ঞানী J.W. ড্রভেনিয়ার ল অফ ট্রাইডস দেন। তারপরে ল অফ ট্রাইডস যখন ফেল করে তখন বিজ্ঞানী ডি শাকোরতুয়া, যেটাকে ABD চ্যানকর্টিস 1862 খ্রিস্টাব্দে তিনি একটা সিলিন্ড্রিক্যাল টিউবের ওপর একটা এক্সপেরিমেন্ট করেন মৌলগুলোকে নিয়ে। তো সেটা টেলুরিক স্ক্রিউ নামে পরিচিত, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার পরবর্তীকালে বিজ্ঞানী জন নিউল্যান্ড যখন টেলুরিক স্ক্রিউ ল ফেল করলো, তখন বিজ্ঞানী জন নিউল্যান্ড 1865 সালে একটা থিওরি দিলেন, যেটা ল অফ অক্টেভস বা অষ্টক সূত্র নামে পরিচিত। তো সেইগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো প্রথমত ল অফ ট্রাইডস বা ট্রয় সূত্র, যেটা আমাদের কাছে ট্রয় সূত্র নামে পরিচিত। ট্রাইডস মানে হচ্ছে ট্রাই মানে ট্রাইডস মানে ট্রয় সূত্র। ট্রয় সূত্রের মূল বেস যেটা ছিল সেটা ছিল অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস। কি বলা রয়েছে ট্রাইডস লয়ে? যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন 3টি মৌলের মধ্যে মাঝের মৌলের পারমাণবিক ওজন অন্য 2টি মৌলের পারমাণবিক ওজনের গড় হয়। তাহলে বিজ্ঞানী J.W. ড্রভেনিয়ার কি করলেন? J.W. ড্রভেনিয়ার যেটা করলেন সেটা হচ্ছে যে রাসায়নিক সাদৃশ্য আছে এমন 3টি মৌলকে তিনি পরপর একটা গ্রুপে সাজালেন। গ্রুপে সাজিয়ে তিনি যেটা লক্ষ্য করলেন যে মাঝের মৌলটির পারমাণবিক ওজন প্রথম এবং শেষ মৌলর পারমাণবিক ওজনের গড় ওজনের সমান হয়। বিষয়টা কি? তাহলে একটু বিস্তারিত আলোচনা করলেই বুঝতে পারবে। তোমরা এখানে দেখো যে এটা ব্রোমিন হবে, এটা আমরা আলোচনা করলে বুঝতে পারবো যে এখানে দেখো 3টে ট্রাইডস দেওয়া রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে এটাকে একটা গ্রুপ করা হবে, এই ট্রাইডসটাকে। এখানে যে এই ট্রাইডসটা দেওয়া রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা একটা ট্রাইডস। সেলেনিয়াম, সালফার, টেলুরিয়াম, এটা একটা ট্রাইডস। তারপর ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা একটা ট্রাইডস। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা এক একটা ট্রাইডস। এই ট্রাইডস গুলো থেকে আমরা কি করে J.W. ড্রভেনিয়ারের ট্রাইডস লটাকে অ্যাপ্লাই করব, তাহলে সেটা এবার আমরা দেখি।
যেমন আমরা যদি লিথিয়ামের মাস ধরি, মাস অফ লিথিয়ামের মাস, অ্যাটমিক মাস সেটা হচ্ছে 7। তারপর একই রকম ভাবে পটাশিয়ামের যদি অ্যাটমিক মাসটাকে ধরি তাহলে আমরা জানি সেটা হচ্ছে 39। তাহলে আমরা আমাদের যে ল অফ ট্রাইডস রয়েছে, ত্রয়ী সূত্র রয়েছে, সেখানে বলেছে যে মাঝের মৌল, তাহলে মাঝের মৌলকে এখানে সোডিয়াম। তাহলে আমরা যদি এটাকে গ্রুপ করে লিখি, যে গ্রুপটা কি, গ্রুপটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, এই তিনটে মিলে একটা গ্রুপ। ঠিক আছে, এই তিনটে মিলে একটা গ্রুপ। তাহলে এই গ্রুপের মাঝের মৌল হচ্ছে সোডিয়াম। তাহলে সোডিয়ামের আমরা অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস নির্ণয় করব। তাহলে মাস অফ সোডিয়াম, তাহলে ডোভেনিয়ারের ট্রাইডস অনুসারে প্রথম মৌল হচ্ছে লিথিয়াম, তাহলে তার মাসটাকে নেব। শেষ মৌল হচ্ছে পটাশিয়াম, তাহলে আমরা তার মাসটাকে নেব। এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 আর 39, 39। এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 39। একে যদি 2 দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে 39 আর 7, এটা হচ্ছে 46/2। তাহলে এটা হচ্ছে 23। তাহলে সোডিয়ামের অ্যাটমিক মাস আমরা জানি 23। এইভাবে আমরা যখন সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন প্রত্যেকটার ক্ষেত্রে নির্ণয় করব, তখন আমরা জানতে পারবো। একই রকম যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা দেখিয়ে দিই একটা। ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এটার ক্ষেত্রে আমরা কি করব এটা একটু আলোচনা করে দেওয়া যাক। ক্লোরিনের ক্ষেত্রে, ব্রোমিনের ক্ষেত্রে এবং আয়োডিনের ক্ষেত্রে ক্লোরিন কত জানি আমরা, 35.5 মাস অফ ক্লোরিন, 35.5 মাস অফ আয়োডিন, 127, 127। এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে কি হবে, এই দুটোকে যদি যোগ করি তাহলে আমি মাস অফ ব্রোমিন বা অ্যাটমিক মাস অফ ব্রোমিন পেয়ে যাব। তাহলে অ্যাটমিক মাস অফ ব্রোমিন, তাহলে এটা হচ্ছে 35.5 প্লাস 127/, তাহলে এটাকে ভাগ করে যেটা আসবে সেটাই হবে ব্রোমিনের তোমার অ্যাটমিক মাস। আর একটা ইম্পর্টেন্ট একটা তথ্য দেওয়ার প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন এটা কিন্তু একটা ট্রাইডস। ঠিক আছে, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট লাইন বলা রয়েছে, রাসায়নিক সাদৃশ্য আছে এমন 3টি মৌল। রাসায়নিক সাদৃশ্য মানে কেমিক্যালি সেম হতে হবে, কেমিক্যাল প্রপার্টিজ তাদের সেম হতে হবে। তাহলে সেক্ষেত্রে যে কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন, এই যে আমরা 3টে ট্রাইডস কে নিলাম, এটা একটা ট্রাইডস, কিন্তু কি এদের কেমিক্যালি এরা কিন্তু ডিফারেন্ট, রাসায়নিক ভাবে এরা ডিফারেন্ট। যদি আমরা এদের অ্যাটমিক মাসকে যোগ করি তাহলে কিন্তু নাইট্রোজেনের অ্যাটমিক মাস পেয়ে যাব, কিন্তু এটা কিন্তু ট্রাইড নয়, এটাকে কিন্তু আমরা কখনোই ট্রাইড হিসাবে গণ্য করব না। যেমন আরো অনেকগুলো পোস্ট ট্রানজিশন হেভিয়ার এলিমেন্টস রয়েছে, ক্যাডমিয়াম, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এগুলোকে আমরা কখনোই কিন্তু ট্রাইডস বলবো না। জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এগুলোকে আমরা কখনোই ট্রাইড হিসাবে গণ্য করব না। এরকম এক্সাম্পল রয়েছে। তো এই যে ল অফ ট্রাইডস এর যে মাঝের মৌলের পারমাণবিক ওজন বা ভর কিভাবে বার করতে হয়, এটাই ছিল ড্রোভেনিয়ারের ল অফ ট্রাইডস এর বেসিক লজ আর কি। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে এর ড্রব্যাকস কি কি ছিল। ড্রব্যাকস বা যেটা হচ্ছে যে ত্রুটি কি কি ছিল, এটাকে আমরা ড্রব্যাকস বলবো। তো যেটা হচ্ছে ড্রোভেনিয়ারের যে ট্রাইডস ল, সেটা কিন্তু যে হেভিয়ার এলিমেন্টস তাদের ক্ষেত্রে কিন্তু এটা লঙ্ঘিত হয়, তারা ঠিকভাবে এটা মেনে চলতো না। এর পরবর্তীতে যখন ড্রোভেনিয়ারের ট্রাইডস ল ফেল করলো, তখন কি হলো, ল অফ অক্টেভস। এর মাঝে আরেকটা জিনিস বলে নি, যে ল অফ অক্টেভস এর আগে ফার্স্ট স্লাইডটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে টেলুরির স্ক্রি ল, বিজ্ঞানী এবিডি চ্যানকর্টিস বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি এই টেলুরিক স্ক্রুটি লটা দিয়েছিলেন।
তো টেলুরিক স্ক্রিউ ল তিনি যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে এইরকম, যার মূল বেসিস ছিল অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস। সেটাকে কি করলেন যে প্রত্যেকটি পদার্থকে তিনি একটা সিলিন্ড্রিক্যাল টিউবের মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তাদের পারমাণবিক ওজন অনুসারে এমন ভাবে সাজালেন যাদের অ্যাটমিক মাস একই, তাদেরকে কি করেন এবার তারা ওই সিলিন্ড্রিক্যাল টিউবের সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্থানে কি একই জায়গায় অবস্থান করত। এটাই ছিল টেলুরিক স্ক্রিউ ল। এটার সেম একই রকম যেটা ল অফ ট্রাইডস এর মতো কিছু ত্রুটি ছিল। ত্রুটিটা হচ্ছে যে হেভিয়ার এলিমেন্টস বা যেগুলো ভারী মৌল, ট্রানজিশন এলিমেন্ট বা পোস্ট ট্রানজিশন এলিমেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু টেলুরিক স্ক্রিউ ল ফেল্ড করে। তাহলে এই ছিল টেলুরিক স্ক্রিউ ল। এর পরবর্তীতে যেটা ইম্পর্টেন্ট, বিজ্ঞানী জন নিউল্যান্ডের ল অফ অক্টেভস। অক্টেভস মানে হচ্ছে অষ্টক, অষ্টক সূত্র। এটার মূল বেসিস ছিল সারে গামা পাধা নি সা। বাংলা বা যারা সঙ্গীত চর্চা করে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে মূল সারে গামা পাধা নি সা। তারই উপর বেসিস করে ল অফ অক্টেভসটা আর কি দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে ল অফ অক্টেভস এর মূল ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ওজন অনুসারে সাজালে একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে অষ্ট মৌল পর্যন্ত মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম একই হয়। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট মৌল, সাপোজ আমি লিথিয়াম থেকে শুরু করলাম, লিথিয়াম থেকে শুরু করলে কি হবে, এই যে আমরা লিথিয়াম থেকে শুরু করলাম, লিথিয়াম থেকে শুরু করে 8টা মৌল আমাদের গুনতে হবে। কি কি? বেরিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম। 1 2 3 4 5 6 7 8। তাহলে এই সোডিয়ামে এসে 8টা ম্যাচ করছে। কোথায় এসে ম্যাচ করছে? সোডিয়ামে এসে 8টা ম্যাচ করছে। তাহলে লিথিয়াম এবং সোডিয়ামের যেটা হচ্ছে যে ভৌত এবং রাসায়নিক ধর্ম একই হবে। আমরা পরবর্তীকালে জানবো পড়ার সময় যে লিথিয়াম হচ্ছে ক্ষার, সোডিয়াম হচ্ছে ক্ষার। এরও ইলেকট্রন বিন্যাস বাইরের কক্ষে, এরা গ্রুপ 1 এ অবস্থান করে, সোডিয়ামও গ্রুপ 1 এ অবস্থান করে। একই রকম ভাবে সোডিয়াম থেকে আমরা যখন পটাশিয়ামে যাব, তাহলে একই রকম ভাবে 8টা মৌলকে আমাদের হচ্ছে কিনা দেখতে হবে। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, পটাশিয়াম। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8। তাহলে এই সোডিয়ামে এসে 8 ম্যাচ করছে। তাহলে এটাই ছিল বিজ্ঞানী জন নিউল্যান্ডের অষ্টক সূত্র। তাহলে আমরা প্রথম যে কোনো একটা মৌল থেকে শুরু করে 8 নম্বর মৌল পর্যন্ত যদি যাই, তাহলে সেই মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম একই হবে। এটারও মূল বেসিস ছিল অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর। তাহলে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে আমরা যদি সোডিয়াম যাই, সোডিয়ামের পারমাণবিক ভর একরকম, তারপর ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর আবার বাড়বে, তারপর কি হবে, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর বৃদ্ধি পাবে। এইভাবে পারমাণবিক ভর বৃদ্ধি পেতে পেতে গিয়ে অষ্টম মৌলে যখন আসবে, তখন তার কেমিক্যাল প্রপার্টিজ এবং ফিজিক্যাল প্রপার্টিজ, ভৌত এবং রাসায়নিক ধর্ম সেম হবে। তাহলে এখানে যারা রয়েছে তাদের এই যে অষ্টম মৌল অব্দি আসছে, তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম সেম হবে। এইভাবে তিনি সাজানোর চেষ্টা করেছেন। কিন্তু সমস্যা একটা জায়গায় এসে দাঁড়ালো। সমস্যাটা কি? যে আমরা যখন ক্যালসিয়ামের পরবর্তী মৌলের ক্ষেত্রে গিয়ে আমরা দেখতে যাচ্ছি, তখন কিন্তু নিউল্যান্ডসের অক্টেভ ল কাজ করছে না। তাহলে নিউল্যান্ডসের অক্টেভ লটা ভ্যালিড কেবলমাত্র যেটা হচ্ছে ক্যালসিয়াম পর্যন্ত। ক্যালসিয়াম থেকে পরবর্তী মৌল পর্যন্ত নিউল্যান্ডসের অক্টেভ ল ইনভ্যালিড বা প্রযোজ্য নয়। এটাই ছিল নিউল্যান্ডসের অক্টেভ রুলস এর লিমিটেশনস। তারপর এখানে তোমরা দেখতে পাবে যে কোবাল্ট এবং নিকেলকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। তাহলে পারমাণবিক ভর নিশ্চয়ই দুজনের এক নয়, আলাদা, বা পারমাণবিক গুরুত্ব নিশ্চয়ই দুজনের এক নয়, আলাদা। তাহলে যদি আলাদা হয় তাহলে তাদেরকে আলাদা গ্রুপে স্থান দেওয়ার কথা। তাহলে একই গ্রুপে স্থান দিয়েছে, একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এটা ছিল বিজ্ঞানী জন নিউল্যান্ডের অষ্টক সূত্রের একটা ডিমেরিটস। ঠিক আছে, তাহলে এই দুটো প্রধানত ডিমেরিটস ছিল। আর একটা ডিমেরিটস রয়েছে, সেটা হচ্ছে যে তখনও কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের আবিষ্কার সম্ভবপর হয়নি। ওই কারণে নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে সেরকম আইডিয়া জন নিউল্যান্ডের পক্ষে দেওয়া সম্ভব হয়নি। তাহলে যে বিষয়টা হচ্ছে যে
আমরা এখানে তার ডিমেরিটস যদি জানতে চাই যে অষ্টক সূত্রের ডিমেরিটস কি কি, তাহলে ল অফ অক্টেভস এর ডিমেরিটস আমরা এখানে লিখব এটা লিখলাম নিষ্ক্রিয় মৌলের আবিষ্কার সম্ভব হয়নি, মানে নিষ্ক্রিয় মৌল সম্পর্কে কোন রকম তথ্য দেওয়া সম্ভব হয়নি। তাহলে এটা ছিল বিজ্ঞানী জন নিউল্যান্ডের ল অফ অক্টেভস এর ডিমেরিটস। তাহলে এতগুলো প্রথম পর্যায়ে তিনটে থিওরি দেওয়া হলো, তিনটে থিওরির বিজ্ঞানীরা কি কি বলেছেন তার ডিমেরিটস কি তোমাদের সামনে আলোচনা করা হলো, এবং থিওরির মূল বিষয় কি ছিল সেগুলো তোমাদের সামনে আলোচনা করা হয়েছে। এর পরবর্তীতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে লোথার মেয়ার কার্ভ। লোথার মেয়ার কার্ভের মূল বেসিস বা মূল ভিত্তি ছিল সেটা হচ্ছে অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ওজন। তাহলে লোথার মেয়ার কার্ভের মূল ভিত্তি ছিল পারমাণবিক ওজন বা অ্যাটমিক ওয়েট, এটাকে আমরা পারমাণবিক ওজন। এক্ষেত্রে আমরা কার্ভটাকে নিয়ে আলোচনা করব। কার্ভটা বা লেখচিত্রটা দেখো যে এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাটমিক ভলিউম বা পারমাণবিক আয়তনকে আমরা প্লট করেছি, আর এক্স অ্যাক্সিস বরাবর অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ওজনকে প্লট করা হয়েছে। কার্ভের যে ফিচার্সটা বা যে বৈশিষ্ট্যটা দেওয়া হয়েছে সেই শেপটা হচ্ছে ঠিক এই রকম। আমরা কার্ভের 4টে পয়েন্ট এখানে মেজর পয়েন্ট রয়েছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেই 4টে মেজর পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত যেমন এখানে রয়েছে লিথিয়াম, এখানে সোডিয়াম, এখানে পটাশিয়াম, এখানে রুবিডিয়াম, এখানে এটা সিজিয়াম হবে, এটা কারেকশন করে নিতে হবে, এটা সিজিয়াম হবে। তাহলে এক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে যে কার্ভের প্রথমত দেখতে হবে যে টপ পজিশনে কারা রয়েছে, এটাকে বলা হয় পিক পজিশন বা ম্যাক্সিমা পজিশন। এই যে নিচের এই পজিশন গুলো এটাকে বলা হচ্ছে মিনিমা পজিশন। আর উপর থেকে যখন আমরা নিচের দিকে নামছি এটাকে ডিসেন্ডিং পজিশন বলা হয়, আর নিচ থেকে যখন মিনিমাম পজিশন থেকে যখন উপরের দিকে উঠবো এটাকে আমরা বলবো অ্যাসেন্ডিং পজিশন। তাহলে এই 4টে পজিশন নিয়ে আমরা আলোচনা করব, 4টা পজিশনে কি কি মৌল কোথায় কিভাবে অবস্থান করবে সেই বিষয়গুলো আমরা এই কার্ভ থেকে আলোচনা করব। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এবং সিজিয়াম এগুলো আমরা জানি যে ক্ষারীয় মৌল। তাহলে ক্ষারীয় মৌলগুলোর স্থান কোথায় হবে? লোথার মেয়ার কার্ভের একদম পিক পজিশনে হবে বা টপ মোস্ট পজিশনে হবে। তারপর যখন আমরা ক্রমশই ডিসেন্ডিং পজিশনে আসবো বা ক্রমশই যখন আমরা কার্ভের উপরের অংশ থেকে পিক পজিশন থেকে ক্রমশই যখন নিচের দিকে নামবো, নিচের দিকে নামলে আমরা দেখতে পাবো বেরিলিয়াম রয়েছে। তারপর সোডিয়াম থেকে যখন নিচের দিকে নামবো দেখতে পাবো ম্যাগনেসিয়াম রয়েছে। পটাশিয়াম থেকে যখন নিচের দিকে নামবো দেখবো ক্যালসিয়াম রয়েছে। তারপর রুবিডিয়াম থেকে যখন নিচের দিকে নামবো দেখবো স্ট্রনসিয়াম রয়েছে। সিজিয়াম থেকে যখন নিচের দিকে নামবো দেখবো বেরিয়াম রয়েছে। তাহলে যখন ডিসেন্ডিং পজিশন বা পিক পজিশন থেকে যখন ক্রমশই নিচের দিকে নামবো তখন কারা সেখানে অ্যালকালাইন আর্থ মেটালস বা যারা ক্ষারীয় মৃত্তিকা মৌল তারা ডিসেন্ডিং পজিশনে থাকবে। একদম মিনিমাম পজিশনে কারা থাকবে? ট্রানজিশন মেটালস এবং মেটালয়েডস যারা ধাতুকল্প এবং ট্রানজিশন মেটাল যারা তারা থাকবে। এখানে লেখা রয়েছে ধাতুকল্প এবং ট্রানজিশন মেটালস যারা তারা থাকবে। তো ক্যাডমিয়াম, মার্কারি এগুলো থাকবে। আর মেটালয়েডস আর্সেনিক, অ্যান্টিমনি এসব যারা মেটালয়েডস রয়েছে তারা এসব মিনিমাম পজিশন গুলোতে থাকবে। এবার যখন আমরা মিনিমাম পজিশন থেকে উপরের দিকে উঠবো অ্যাসেন্ডিং পজিশনে যাব তখন আমরা দেখতে পাবো এইখানটায় রয়েছে ফ্লোরিন, এখানে রয়েছে ক্লোরিন, এখানে রয়েছে ব্রোমিন, আয়োডিন। তাহলে পিরিয়ডিক টেবিলের যারা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তারা কোথায়? অ্যাসেন্ডিং পজিশনে অবস্থান করবে বা তাদের অ্যাসেন্ডিং পজিশনে অবস্থানটা থাকবে। তাহলে 4টা বৈশিষ্ট্য কি সেই 4টা বৈশিষ্ট্য একটু লিখে নিতে হবে। লোথার মেয়ার কার্ভের বৈশিষ্ট্য কি, ফিচার্স কি সেটা এবার আলোচনা করছি। 1 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে ক্ষারীয় মৌলগুলি পিক পজিশন বা ম্যাক্সিমাতে অবস্থিত হবে। দ্বিতীয় যেটা পয়েন্টটি হচ্ছে যে ক্ষারীয় মৃত্তিকা মৌল সেগুলো যখন আমরা কার্ভের ওপর থেকে নিচের দিকে নামবো তখন অবস্থিত হবে। তাহলে ডিসেন্ডিং পজিশনের ক্ষেত্রে ডিসেন্ডিং পজিশন এ ক্ষারীয় মৃত্তিকা
ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো অবস্থিত হবে। 3 নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে সেটি হচ্ছে যে যারা ট্রানজিশন এবং মেটালয়েডস ধাতুকল্প একদম মিনিমা পজিশনে অবস্থান করবে। 4 নাম্বার, যখন মিনিমা পজিশন থেকে ক্রমশ উপরের দিকে উঠবো তখন কি হবে? অ্যাসেন্ডিং পজিশন। ক্রমশ এই 4টে মূল পয়েন্টস তোমরা খাতায় লিখে রাখতে পারো। এই 4টে পয়েন্টস থেকে যদি লোথার মেয়ার কার্ভ থেকে প্রশ্ন দেয় তাহলে 4টে পয়েন্টসের উপর বেস করেই প্রশ্ন দিবে। তাহলে এই ছিল লোথার মেয়ার কার্ভ। পরবর্তীকালে লোথার মেয়ার কার্ভেরও কিছু লিমিটেশনস ছিল, সেই লিমিটেশনস পরবর্তীকালে বিজ্ঞানী গ্রেগার জোহান লিমিটেশনস ছিল। তাহলে কি লোথার মেয়ার কার্ভের মূল যেটা মানে জিস্ট এখান থেকে এলো যে কোনো মৌলের পিরিয়ডিক ফাংশন বা কেমিক্যাল প্রপার্টিজ বা পিরিয়ডিক ফাংশন হচ্ছে যেটা হচ্ছে অ্যাটমিক ওয়েট। এর পরবর্তীকালে লোথার মেয়ার কার্ভের পরবর্তীতে বিজ্ঞানী ডিমিট্রি মেন্ডেলিফের পর্যায় সারণী নিয়ে আমরা এখন আলোচনা করব। বিজ্ঞানী ডিমিট্রি মেন্ডেলিফের পর্যায় সারণীর ধারণাটা দিয়েছিলেন লোথার মেয়ার কার্ভের পরবর্তী পর্যায়ে। প্রাথমিক পর্যায়ে বিজ্ঞানী মেন্ডেলিফ 63টি মৌল নিয়ে আলোচনা করেন। তাহলে 63টি মৌলকে একটা ট্যাবুলার ফর্মে একটা টেবিলের মাধ্যমে তিনি স্থান দিয়েছিলেন তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে। তাহলে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে 63টি মৌলকে বা 63 এলিমেন্টসকে তিনি যখন একটা ট্যাবুলার ফর্মে স্থান দিলেন সেটাকে আমরা মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল হিসাবে জানবো। এখন পিরিয়ডিক ল বা পর্যায় সূত্র, মেন্ডেলিফ যে ট্যাবুলার ফর্মে 63 এলিমেন্টসকে একটা ট্যাবুলার ফর্মে দিয়েছিলেন সেটাকে পিরিয়ডিক ল বা পর্যায় সূত্র হিসেবে আমরা জানবো। মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব এবং সংজ্ঞা অনুসারে সাজালে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে আমরা যখন পার্টিকুলার কোনো একটা এলিমেন্ট থেকে শুরু করব, পার্টিকুলার কোনো একটা মৌল থেকে শুরু করব, তখন সেই মৌল যখন পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে যাবে তখন পারমাণবিক গুরুত্ব বাড়তে বাড়তে গিয়ে একটা নির্দিষ্ট মৌল পর্যন্ত গিয়ে আবার প্রথম মৌলের সাথে পরবর্তী মৌলটা পারমাণবিক যে রাসায়নিক ধর্ম এবং যে ভৌত ধর্ম সেটা কি হবে? একই হবে। যেমন আমরা এখান থেকে যদি বেরিলিয়াম থেকে শুরু করি তাহলে বেরিলিয়ামের পারমাণবিক গুরুত্ব 9.01, এখান থেকে শুরু করা হলো 10.8, তারপরে কি 12। তার মানে আমরা দেখতে পাচ্ছি পারমাণবিক গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেয়ে এখানে ম্যাগনেসিয়াম এসছে। তাহলে যে একটা নির্দিষ্ট এ অবধি গিয়ে মানে মৌল অবধি গিয়ে পারমাণবিক গুরুত্ব অনুসারে যদি আমরা বাড়তে বাড়তে আসি তাহলে একটা নির্দিষ্ট মৌলতে গিয়ে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম একই হবে। যেমন এখানে বেরিলিয়াম আর এখানে ম্যাগনেসিয়াম দুটোই ক্ষারীয় মৃত্তিকা মৌল। তাহলে তারা যেহেতু ক্ষারীয় মৃত্তিকা মৌল তাহলে তারা কি তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম একই রকম হবে। এখানে বোরন এবং অ্যালুমিনিয়াম একই হবে। তাহলে এইভাবে মেন্ডেলিফ তার পর্যায় সারণীতে বা মেন্ডেলিফের পর্যায় পিরিয়ডিক টেবিলে যেটা 1969 দেওয়া হয়েছিল সেখানে 63টি মৌলকে স্থান দিয়েছিলেন। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর কি কি সুবিধা বা অ্যাডভান্টেজেস রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এবার আলোচনা করব মেন্ডেলিফের পর্যায় সারণীর সুবিধা কি। মেন্ডেলিফের পর্যায় সারণীর সুবিধা হচ্ছে যে মৌলসমূহের সুশৃঙ্খল শ্রেণীবিন্যাস, এটা 1 নাম্বার পয়েন্ট। তাহলে এখানে আমরা কি আলোচনা করব? এখানে যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে একই শ্রেণীতে অবস্থিত একই ধর্মের মৌলগুলোকে যখন একই রকম ভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে তখন কি হয়েছে যে ওই শ্রেণীতে অবস্থিত অন্যান্য মৌলগুলোর সম্পর্কে আমরা জানতে পারবো। একটা শ্রেণীতে অবস্থিত একটা মৌল, তার রাসায়নিক ধর্ম তার ভৌত ধর্ম একরকম রয়েছে। এবার ওই একই শ্রেণীতে অবস্থিত অন্য একটা মৌল, তার রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম সম্পর্কে বা তার সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে এই পয়েন্টসটাতে আমরা কি লিখবো? পয়েন্টসটাতে লিখবো যে একই শ্রেণীতে অবস্থিত
একই শ্রেণীতে অবস্থিত। পর্যায় সারণীতে শ্রেণীবদ্ধ করা হলে কি হবে? পর্যায় সারণীতে শ্রেণীবদ্ধ করা হলে অন্যান্য মৌল সমূহের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সম্পর্কে জানা যাবে। এটা ছিল এক। দ্বিতীয় যে সুবিধাটি আলোচনা করব সেটি হচ্ছে পারমাণবিক ভরের সংশোধন। তাহলে দ্বিতীয় পয়েন্টে পারমাণবিক ভরের সংশোধন। পারমাণবিক ভরের সংশোধন মেন্ডেলিভের পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, যে পারমাণবিক গুরুত্ব অনুসারে যদি মৌলগুলোকে সাজানো যায় তাহলে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকবে। এটা ছিল মূল বেসিস। তাহলে আমরা যখন পারমাণবিক ভর যদি আমরা ঠিকভাবে দিতে না পারি বা পারমাণবিক ভর যদি ঠিকভাবে দেওয়া না হয়, তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে বা পর্যায় টেবিলে পরমাণুগুলোকে বা মৌলগুলোকে কিভাবে সঠিকভাবে স্থান দেওয়া সম্ভব হবে না। তাহলে এটার জন্য কিছু কিছু মৌলের ভর কারেকশন করা হয়েছিল, পারমাণবিক ভর কারেকশন করা হয়েছিল বা পারমাণবিক ওজন কারেকশন করা হয়েছিল। কিরকম? যেমন প্রথমত যেটা হচ্ছে যে পারমাণবিক ভর কারেকশনের ক্ষেত্রে বেরিলিয়াম পরমাণুর পারমাণবিক ভর সংশোধন করা হয়েছিল। বেরিলিয়ামের যোজ্যতাকে 3 ধরা হয়েছিল। এর যোজ্যতাকে 3 ধরা হয়েছিল তার কারণ হচ্ছে যে বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের রাসায়নিক ধর্মের কিছু সাদৃশ্য থাকায় বিজ্ঞানী ডিমিট্রি মেন্ডেলিভ কি করেছিলেন, যে অনুমান করে 3 ধরেছিলেন, রাসায়নিক ধর্মের উপর সাদৃশ্যের উপর অনুমান করে, মানে রাসায়নিক যে ধর্ম সেটার মিল থাকায় ওটার উপর অনুমান করে 3 ধরেছিলেন বা 3 ধরা হয়েছিল। এরপরে দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে পারমাণবিক ভরের সংশোধন। পারমাণবিক ভরের সংশোধন এই বিষয়টি যেটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে। এই বিষয়টিকে তিনি সংশোধন করেছিলেন যাতে প্রত্যেকটা মৌলকে সঠিকভাবে পর্যায় সারণীতে স্থান দেওয়া হয়। এটা করতে গিয়ে তিনি প্রথমেই যেটা হচ্ছে যে বেরিলিয়ামের পারমাণবিক ভরকে সংশোধন করেন। এটা সংশোধন করতে গিয়ে তিনি প্রথমত বেরিলিয়ামের যোজ্যতাকে 3 ধরেছিলেন। তাহলে বেরিলিয়াম পরমাণুর এবং বেরিলিয়ামের তুলাঙ্ক ভার 4.5। তাহলে এটা কত হলো? বেরিলিয়ামের পারমাণবিক ওজন কত হবে? তুলাঙ্ক ভার ইন্টু যোজ্যতা। তাহলে তুলাঙ্ক ভারে কত রয়েছে? তুলাঙ্ক ভারে 4.5 ইন্টু 3, তাহলে 3 পাচ্ছে 15 আর 3 4 12 আর 1 13, 13.5। তাহলে বেরিলিয়ামের পারমাণবিক ওজন হচ্ছে 13.5। তাহলে এই যে 13.5 পারমাণবিক বিশিষ্ট বেরিলিয়ামকে পর্যায় সারণীতে স্থান দেওয়ার জন্য মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোনো জায়গা ছিল না। তো এটাকে কি করা হলো? পরবর্তীকালে কারেকশন করা হলো। কারেকশনটা কিভাবে করা হলো? তো যেটা হচ্ছে যে বেরিলিয়ামের যোজ্যতাকে 2 ধরা হলো এবং বেরিলিয়ামের তুলাঙ্ক ভার 4.5 ধরা হলো। তাহলে বেরিলিয়ামের পারমাণবিক ওজন হবে 2 ইন্টু 4.5 মানে 9। এই 9 পারমাণবিক ওজন বিশিষ্ট বেরিলিয়ামকে কোথায় স্থান দেওয়া হলো? স্থান দেওয়া হলো লিথিয়াম এবং বোরনের মাঝে। তাহলে লিথিয়াম এবং বোরনের মাঝে, এটা বেরিলিয়াম হবে। তাহলে লিথিয়াম এবং বোরনের মাঝে, কারণ লিথিয়াম এবং বোরনের মাঝে একে স্থান দেওয়া হয়েছিল। একই রকম ভাবে ইন্ডিয়ামের পারমাণবিক ভরকে সংশোধন করা হয়েছিল। তাহলে সেই বিষয়টাও আমরা এবার আলোচনা করব যে ইন্ডিয়ামের পারমাণবিক ভরকে কিভাবে সংশোধন করা হলো। ইন্ডিয়াম এর যোজ্যতা 2 ধরা হয়েছিল। ইন্ডিয়ামের যোজ্যতা 2 ধরার পেছনে কারণটা হচ্ছে জিঙ্কের আকরিকের সাথে ইন্ডিয়াম মিশ্রিত অবস্থায় পাওয়া যেত, সেই জায়গা থেকে ইন্ডিয়ামের যোজ্যতাকে 2 ধরা হয়েছে। এবার ইন্ডিয়াম এর তুলাঙ্ক ভার 38। তাহলে ইন্ডিয়াম এর পারমাণবিক ওজন 38 ইন্টু 2 76। এটাকে
সংশোধন করে পরবর্তীকালে কি করা হলো, যে যখন দেখলেন যে 76, তখন 76 পারমাণবিক ওজন বিশিষ্ট ইন্ডিয়ামকে পর্যায় সারণীতে রাখার মতো কোনো স্থান ফাঁকা নেই। তাহলে এটাকে তিনি পারমাণবিক ওজনটাকে মডিফিকেশন করলেন। পারমাণবিক ওজনটাকে মডিফিকেশন করে কি করলেন, যে ইন্ডিয়ামের যোজ্যতাকে 3 ধরা হলো। ইন্ডিয়ামের তুলাঙ্ক ভারকে কত ধরা হতো, 30-80, এটা 38 থাকবে। তাহলে ইন্ডিয়ামের পারমাণবিক ওজন 38 × 3, 3 8 24 4, 3 3 9 আর 2 11, 114। তাহলে এই 114 পারমাণবিক ওজন বিশিষ্ট ইন্ডিয়ামকে পর্যায় সারণীতে স্থান দেওয়া সম্ভব হয়েছিল। সেটা ক্যাডমিয়াম এবং যে টিন, ক্যাডমিয়াম এবং টিনের মাঝখানে একে স্থান দেওয়া হয়েছিল। ক্যাডমিয়ামের 112 আর টিনের 118। তাহলে ক্যাডমিয়াম এবং টিন উভয়ের মাঝে এই 114 পারমাণবিক ওজন বিশিষ্ট ইন্ডিয়ামকে স্থান দেওয়া হয়েছিল। পরবর্তীকালে পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে ইন্ডিয়ামের পারমাণবিক ওজন 114 কিছু একটা ছিল, সেটার পুরোপুরি ইন্ডিয়ামের যে পারমাণবিক ওজন সেটার সাথে ফিট করছে এবং এই জায়গাতে মেন্ডেলিভ সাফল্য লাভ করে। তো এই ছিল পারমাণবিক ভর বা ওজনের সংশোধন, যেটাকে বেরিলিয়াম এবং ইন্ডিয়াম এই দুটি মৌলের ক্ষেত্রে সংশোধন করে পর্যায় সারণীতে মেন্ডেলিভ স্থান করে দিয়েছিলেন। এর পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অনাবিষ্কৃত মৌল সম্পর্কে একটা ধারণা। থার্ড পয়েন্টটা কি? থার্ড পয়েন্টটা হচ্ছে যে কিছু মৌল ছিল যেগুলো ডিসকভারি সম্ভব হয়নি, সেই মৌলগুলোকে পরবর্তীকালে আবিষ্কার হয়েছিল। কিরকম বিষয়টা, যে এই যে পিরিয়ডিক টেবিল, মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল, সেই পিরিয়ডিক টেবিলে 63টি মৌল আবিষ্কার করতে গিয়ে কিছু কিছু ঘর ফাঁকা থেকে গেছিল, কিছু কিছু স্থান ফাঁকা থেকে গেছিল। তো এই ফাঁকা স্থানগুলোতে সেই সময় কোনো মৌল আবিষ্কার হয়নি। তাহলে এই ফাঁকা স্থানগুলিতে মৌল আবিষ্কার করতে গিয়ে তিনি দেখলেন যে বোরন, অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন, এসব মৌলের পরবর্তী ঘরগুলো ফাঁকা রয়েছে। তাহলে সেই ফাঁকা ঘরগুলোতে পূরণ করার ক্ষেত্রে পরবর্তীতে যে মৌলগুলো আবিষ্কার হয়েছিল সেই মৌলগুলো পরবর্তীকালে একা সিলিকন, একা অ্যালুমিনিয়াম, একা বোরন, একা ম্যাঙ্গানিজ হিসাবে ফাঁকা ঘরগুলিতে স্থান পেয়েছিল। যেমন প্রথমেই যে বিষয়টা বলে রাখা প্রয়োজন যে বোরন এবং অ্যালুমিনিয়াম প্রত্যেকটার একটা একটা করে ফাঁকা স্থান। এরপরে যে বিষয়টা হচ্ছে যে নতুন অনাবিষ্কৃত মৌল সম্পর্কে একটা ধারণা। মেন্ডেলিভের পর্যায় সারণীর তৃতীয় যেটা সুবিধে সেটা হচ্ছে নতুন অনাবিষ্কৃত মৌল সম্পর্কে ধারণা। নতুন অনাবিষ্কৃত মৌল সম্পর্কে কি ধারণা ছিল? ধারণাটা মূলত ছিল যে মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে কিছু স্থান ফাঁকা রেখে দিয়েছিলেন, সেই ফাঁকা স্থানগুলোতে পরবর্তীকালে নতুন মৌলের সংযোজন করা হয়েছিল। যেমন বোরন এবং অ্যালুমিনিয়াম এর ক্ষেত্রে, বোরন এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দুটি করে একটি করে দুটি করে ফাঁকা স্থান ছিল, দুটি ফাঁকা স্থান। তাহলে বোরন এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে মোট দুটি ফাঁকা স্থান। আবার সিলিকনের ক্ষেত্রে একটি ফাঁকা স্থান, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে একটি ফাঁকা স্থান। এই রকম করে 4টি ফাঁকা স্থান মেন্ডেলিভের পর্যায় সারণীতে ছিল। এরকম আরো ছিল। তো সেক্ষেত্রে যেমন স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম, টেকনিসিয়াম এই মৌলগুলি পরবর্তীকালে আবিষ্কৃত হয়। তখন এগুলো পরবর্তীতে নামকরণ করা হয়েছিল। যেমন স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে নামকরণ ছিল একা বোরন, তারপর গ্যালিয়ামের ক্ষেত্রে নামকরণ ছিল একা অ্যালুমিনিয়াম, তারপর জার্মেনিয়ামের ক্ষেত্রে নামকরণ ছিল একা সিলিকন, তারপর টেকনিসিয়ামের ক্ষেত্রে নামকরণ ছিল একা ম্যাঙ্গানিজ। তার মানে যদি আমরা স্ক্যান্ডিয়াম এটাকে কি বলবো? একা বোরন বলবো। তারপরে গ্যালিয়াম এটাকে একা অ্যালুমিনিয়াম বলবো।
তারপর জার্মেনিয়াম, এটা একা সিলিকন বলবো। আর টেকনিসিয়াম, এটা একা ম্যাঙ্গানিজ বলবো। তাহলে নতুন অনাবিষ্কৃত মৌল সম্পর্কে এই ধারণাগুলো দেওয়া হয়েছিল। পরবর্তীকালে এই যে ফাঁকা স্থানগুলো ছিল, সেই ফাঁকা স্থানগুলোতে যে ভবিষ্যৎ বিজ্ঞানীদের জন্য একটা দরজা খুলে গিয়েছিল, যে নতুন অনেক কৃত্রিম মৌল তারা পরবর্তীকালে আবিষ্কার করতে সমর্থ হয়েছেন। আচ্ছা, এরপরে মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি বা ডিমেরিটস নিয়ে আলোচনা করব। প্রথম ত্রুটিটি কি? প্রথম ত্রুটি হচ্ছে পর্যায়গত অসঙ্গতি। পর্যায়গত অসঙ্গতি যে বিষয়টা হচ্ছে, যে আমরা প্রথমেই জানলাম মেন্ডেলিফের পর্যায় সারণীতে পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলোকে সাজানো হয়েছে। পারমাণবিক গুরুত্ব যখন এক এক করে বাড়বে, তখন তারা ক্রমশ যেটা কম পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌল সেটা আগে স্থান পাবে, যেটা বেশি পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌল সেটা কোথায় স্থান পাবে? পরে স্থান পাবে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে কি দেখা গেল? যে এরকম 4 জোড়া মৌলের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করলো। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যেগুলো বেশি পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌল, সেগুলো কম পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলের আগে স্থান দিয়ে দেওয়া হয়েছে, যেটা মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল নীতির সাথে একটা সাংঘর্ষিক একটা বিষয়। তো সেটা কি রকম? সেটা যেমন পটাশিয়াম এবং আর্গনের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তাহলে বুঝতে পারবো। পটাশিয়াম এবং আর্গনের ক্ষেত্রে বিষয়টা নিয়ে আলোচনা করছি। পটাশিয়াম পর্যায়গত অসুবিধার ক্ষেত্রে কি? পর্যায়গত অসুবিধার ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে পটাশিয়াম এটা হচ্ছে 39.1, আর আর্গনের ক্ষেত্রে হচ্ছে 39.9। তাহলে এই যে 39.1 এবং আর্গনের ক্ষেত্রে 39.9, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কি করা উচিত হওয়া উচিত ছিল? যে পটাশিয়ামকে আগে স্থান দেওয়া উচিত ছিল এবং আর্গনকে পরে স্থান দেওয়া উচিত ছিল। কিন্তু কি দেখা গেছে? যে আর্গন আগে স্থান পেয়েছে এবং পটাশিয়াম পরে স্থান পেয়েছে। তাহলে এটা ছিল মেন্ডেলিফের পর্যায় সারণীর একটা পর্যায়গত অসুবিধা। এরকম 4 জোড়া মৌল কি কি রয়েছে? 4 জোড়া মৌলের ক্ষেত্রে আমরা যেমন আয়োডিন এবং টেকনিসিয়াম, টেকনিসিয়াম নয়, টেলুরিয়াম, আয়োডিন এবং টেলুরিয়াম এটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তারপর আরো যেটা দেখতে পাবো সেটা হচ্ছে নিকেল এবং কোবাল্টের ক্ষেত্রে, নিকেল, কোবাল্ট, এই সমস্ত মৌলগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যেগুলোর পারমাণবিক গুরুত্ব বেশি সেগুলোকে পারমাণবিক গুরুত্ব কম বিশিষ্ট মৌলের আগে স্থান দিয়ে দেওয়া হয়েছে। এটা ছিল একটা মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি। দ্বিতীয় যে বিষয়টা ছিল যে হাইড্রোজেনের অবস্থান। মেন্ডেলিফের পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থানটা বিতর্কিত। হাইড্রোজেন প্রথম শ্রেণীতে থাকবে না সপ্তম শ্রেণীতে থাকবে, এটা নিয়ে একটা বিতর্ক আছে। বিতর্কটা হচ্ছে দুটো কারণে। মূলত হাইড্রোজেন 2 ধরনের তার যে চরিত্র, রাসায়নিক চরিত্র সেটা প্রকাশ করে। কিরকম? হাইড্রোজেন যেগুলো পর্যায় সারণীর প্রথম শ্রেণীতে অবস্থিত ক্ষারীয় মৌল, তাদের মতো কিছুটা রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। ওই কারণে হাইড্রোজেনকে কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে হাইড্রোজেন প্রথম এ শ্রেণীর একটা মৌল। আবার হাইড্রোজেন যখন হাইড্রাইড ফরমেশন করে তখন সেক্ষেত্রে যারা সপ্তম শ্রেণীতে অবস্থিত ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাদের মতো ঋণাত্মক বা তড়িৎ ঋণাত্মক আচরণ দেখায়। তাহলে এই দুটো কারণে হাইড্রোজেনের অবস্থান মূলত বিতর্কিত। ওই কারণে হাইড্রোজেনের অবস্থান প্রথম শ্রেণীতে হবে না সপ্তম শ্রেণীতে হবে তা মেন্ডেলিফের পর্যায় সারণী থেকে সঠিক কোনো ধারণা পাওয়া যায়নি। এটা একটা বিষয় ছিল। তাহলে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত। তৃতীয় যেটা হচ্ছে যে আইসোটোপগুলোকে একই শ্রেণীতে স্থান, যেমন হাইড্রোজেনের 3টে আইসোটোপ রয়েছে, 1H1, 1H2, আবার 1H3।
3, এটাকে প্রোটিয়াম বলে, এটাকে ডয়টেরিয়াম বলে, এটাকে ট্রাইটিয়াম বলে। তাহলে এদের প্রত্যেকটা পারমাণবিক ভর কিন্তু আলাদা, ঠিক আছে, বা পারমাণবিক বা অ্যাটমিক মাস বা যেটা পারমাণবিক গুরুত্ব বলছে সেটা কিন্তু আলাদা। তাহলে আলাদা হওয়ার পরেও এরাকে কিন্তু একই শ্রেণীতে বা একই জায়গায় স্থান দেওয়া হয়েছে। তাহলে এরকম বিভিন্ন আইসোটোপের ক্ষেত্রে আলাদা করে শ্রেণী করা সম্ভব হয়নি, তার সেই সব এলিমেন্টস বা মৌলগুলোকে একই শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীর অন্যতম একটা ডিমেরিট হলো যে আইসোটোপগুলোকে নির্দিষ্ট কোনো স্থানে আলাদা আলাদা করে প্রত্যেকটা আইসোটোপের জন্য কোনো স্থান দেওয়া হয়নি, পারমাণবিক গুরুত্ব আলাদা হওয়া সত্ত্বেও সেক্ষেত্রে যেটা হয়েছে যে সমস্ত আইসোটোপগুলোকে একই শ্রেণীতে স্থান দিয়ে দেওয়া হয়েছে। এটা একটা উল্লেখযোগ্য ডিমেরিটস ছিল। চতুর্থ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে অষ্টম শ্রেণীতে একই সঙ্গে একাধিক মৌলের অবস্থান, একই সঙ্গে 3টি মৌলের অবস্থান। সেই 3টি মৌল কি কি? ফেরিক, কোবাল্ট, নিকেল। এই 3টি মৌলকে অষ্টম শ্রেণীতে একই সঙ্গে স্থান দেওয়া হয়েছিল। এটা ছিল চতুর্থ একটা ত্রুটি বা ডিমেরিটস। এরপরে আমরা পঞ্চম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভিন্নধর্মী মৌলগুলোকে একই শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে, আবার সমধর্মী মৌলগুলোকে বিভিন্ন শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। তাহলে কি হচ্ছে যে সমধর্মী মৌলগুলোকে ভিন্ন শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। তাহলে কিরকম পয়েন্টটা আমরা পয়েন্টস আকারে লিখে নিই। সমধর্মী মৌলগুলিকে ভিন্ন শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে এবং বিভিন্ন মৌলগুলিকে একই শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। এটা হচ্ছে পঞ্চম পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট। তাহলে আমরা একটা উদাহরণ লিখলে বুঝতে পারবে। যেমন ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, কপার, সিলভার, গোল্ড, এগুলো কি? এর আর এর ধর্ম কি একই? আলাদা। তাহলে আলাদা হওয়া সত্ত্বেও এগুলো কি? ভিন্ন ধর্মী। তাহলে এদের ধর্ম ভিন্ন হওয়া সত্ত্বেও এদের কি হয়েছে? এগুলোকে একই শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। কি হয়েছে? একই শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। এদের রাসায়নিক ধর্ম বিভিন্ন হওয়া সত্ত্বেও, এদের কেমিক্যাল প্রপার্টিজ আলাদা হওয়া সত্ত্বেও এরাকে কি একই শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। এটা একটা এক্সাম্পল গেল। আরো এক্সাম্পল রয়েছে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। এর সাথে কাকে স্থান দেওয়া হয়েছে? এর সাথে ম্যাঙ্গানিজকে স্থান দেওয়া হয়েছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। এখানে আমরা উদাহরণটা লিখলে বুঝতে পারবো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এটার সাথে কাকে স্থান দেওয়া হয়েছে? ম্যাঙ্গানিজকে স্থান দেওয়া হয়েছে। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিনের সাথে ম্যাঙ্গানিজের কেমিক্যাল প্রপার্টিজের কোনো মিল নেই, তারপরও একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে, একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এরকম যাদের কি হয়েছে যে সমধর্মী মৌল, সমধর্মী মৌল যেমন বোরন। সমধর্মী মৌলের ক্ষেত্রে কিরকম হচ্ছে? বোরন তৃতীয় শ্রেণীতে অবস্থিত একটি মৌল। এর সাথে সিলিকন। এদের মধ্যে কিছু কিছু কেমিক্যাল, বোরন আর সিলিকনের মধ্যে কিছু কিছু কেমিক্যাল প্রপার্টিজে মিল রয়েছে। তো মিল থাকা সত্ত্বেও একে আবার চতুর্থ শ্রেণীতে অবস্থান দেওয়া হয়েছে। তাহলে বোরন আর সিলিকন এরকম একটা এক্সাম্পল হলো। তারপর কপার এবং মার্কারি। এরকম একটা এক্সাম্পল। কপার আর মার্কারি। কপারকে কি প্রথম শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে, আর একে দ্বিতীয় শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। এরকম আরো অনেক এক্সাম্পল আছে যেগুলোকে কি যে একই রাসায়নিক প্রপার্টি হওয়া সত্ত্বেও তাদেরকে কি হয়েছে যে, বা একই রকম ধর্ম হওয়া সত্ত্বেও তাদেরকে আলাদা আলাদা শ্রেণীতে অবস্থান দেওয়া হয়েছে। এটা ছিল মেন্ডেলিভের পর্যায় সারণীর একটা ডিমেরিটস। এরকম আমরা এই যে 5 থেকে 6টা ডিমেরিটস পড়লাম, এই ডিমেরিটস গুলো থেকে এমসিকিউ বা শর্ট কোশ্চেন দিতে পারে তোমাদের। সেই এমসিকিউ গুলো পরীক্ষায় আসবে। তোমাদের কি কি এমসিকিউ দেওয়া হবে বা কি কি এমসিকিউ আসতে পারে পরীক্ষায়, পরীক্ষামুখী এমসিকিউ গুলো
তোমাদের অ্যাপস এলিট অ্যাপসে দিয়ে দেওয়া হবে। তোমাদের আর একটা কথা জানিয়ে রাখি, তোমাদের জন্য খুব একটা ভালো খুশির খবর রয়েছে যে এলিট একাডেমি ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে এলিট অ্যাপ লঞ্চ করেছে। তোমরা এলিট অ্যাপটি থেকে অনেক কিছু সুবিধা পেতে পারো। তোমাদের সেই সুবিধাগুলি যেমন তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে এবং আগামীতে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে খুব সহায়ক হবে। তোমরা বিভিন্ন যেসব চ্যাপ্টারগুলো পড়ানো হবে তার ভিডিও লেকচার, তার নোটস এবং এমসিকিউ, স্ট্যান্ডার্ড এমসিকিউ তোমরা এলিট অ্যাপ থেকে প্র্যাকটিস করতে পারবে। এই জন্যেই ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এলিট অ্যাপটি তোমরা সবাই ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যেটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট পিরিয়ডিক টেবিলের ছিল সেটা এ পর্যন্তই দেওয়া হলো। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত। পরবর্তীতে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটা হলো মডার্ন পিরিয়ডিক টেবিল, যেটা মেন্ডেলিফের পরবর্তী পর্যায়ে আবিষ্কৃত হয়েছিল। সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব পিরিয়ডিক টেবিলের যেসব মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর ধর্ম সম্পর্কে। তাহলে আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।